আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম শৈশবের বই পড়া সিরিজের এই চলমান অধ্যায় সিরিজটিতে। আমাদের সিরিজের আজকের এটা হচ্ছে 14তম পর্ব। এর আগে আমাদের প্রায় 13টি পর্ব হয়ে গেছে। এগুলো সবই ইউটিউব চ্যানেলে, শিশু শৈশব ইউটিউব চ্যানেলে আছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, না দেখে থাকলে দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের এই বই পড়ার সিরিজটা হচ্ছে বিভিন্ন জ্ঞানকাণ্ডের, বিদ্যা চর্চার, বিদ্যায়তনিক, ফিকশন, নন ফিকশন, বিজ্ঞান, বিশ্ব সাহিত্য, ক্লাসিক সাহিত্য, দর্শন, এসব বিভিন্ন বিষয় নিয়ে, ইতিহাস, লোককাহিনী, এসব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন একটি নির্বাচিত গ্রন্থের থেকে পাঠ, যে গ্রন্থগুলো আমাদের নির্দ্বিধায় আমাদের শিশু কিশোরদের হাতে আমরা তুলে দিতে পারি। এবং এই বইগুলো আমরা কেন দিচ্ছি, আমরা কেন অনেকগুলো বইয়ের সম্ভারের মধ্যে থেকে কেন এই বইটা পিক করলাম, সেই কথাগুলো কিন্তু আমরা এই সিরিজে বলবার চেষ্টা করছি। ফলে এই সিরিজটা বাবা মাদের জন্য যেমন এবং আমাদের উদ্দিষ্ট যারা পাঠক, কিশোর কিশোরী, তাদের জন্য একইভাবে প্রযোজ্য। এবং কিছু কিছু বই আমরা অবশ্য শিশুদের জন্য এখানে সাজেস্ট করছি, শুধু কিশোর কিশোরী বা শিশুদের জন্য নয়, আমরা বাবা মাদের জন্য বা যে কোনো একজন নাগরিক, যিনি একজন নাগরিক হবেন, যিনি একজন বোদ্ধা নাগরিক হবেন, সচেতন নাগরিক হবেন, আলোকিত মানুষ হবেন, তার জন্য কিন্তু শুধু কয়েকটা বই না, তার জন্য কিন্তু ওই বইয়ের বাইরেও আরও কিছু বই পড়বা প্রয়োজন। এখন কোন বইটা পড়বেন সেটা আমরা সাজেস্ট করে দিচ্ছি, কোন বিষয়ে পড়বেন সে সম্পর্কে আমরা একটা রেকমেন্ডেশন দিচ্ছি, কিন্তু পড়বেন কি না তো সেটা আসলে ব্যক্তির উপর নির্ভর করবে। তো আমরা আজকে আমাদের বিষয় হবে 14তম পর্বে ইতিহাস, বাংলার ইতিহাস। বাংলা একটা বিরাট ব্যাপার, এটা অনেক কাল আগে থেকে ছিল, এটা সদ্য গজে ওঠা কোনো জিনিস নয়, এটার একটা আবহমান ঐতিহ্য আছে, ছিল, থাকবে হয়তো ইনশাল্লাহ। এবং আমাদের ইতিহাসটা অনেক দিনের পুরনো এবং তার মধ্যে উত্থান আছে, পতন আছে, যে কোনো ভূখণ্ডের মানুষের যেমন হয়ে থাকে, যে কোনো মানব জাতির জন্য যেমন হয়ে থাকে, বাঙালি মানুষ, এই বাংলা ভূখণ্ডে যারা বাস করতেন, সেই ভূখণ্ডের মানুষেরও রাজা বাদশাহ এসেছেন, গিয়েছেন, এক রাজা এসেছেন, আরেক রাজা গিয়েছেন, মাৎস্যন্যায় ছিল, সেখানে দুর্ভিক্ষ ছিল, সেখানে ভয়ানক যুদ্ধের গল্প আছে, সেখানে মোঘল পাঠানদের আক্রমণ, প্রতি আক্রমণ, দেশপ্রেম, সাহিত্য চর্চা, সাহিত্য সেবা, কবিদের কথা আছে, সেইখানে উপনিবেশকালের কথাও আছে, সেখানে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, এসব কিছু আছে, সেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধ আছে। এই সব মিলেই হচ্ছে আমাদের এই সোনার বাংলা। এখন এই সোনার বাংলাটা কি? এই সোনার বাংলাটা কি সবসময় সোনালি ছিল, নাকি কিছুটা আমাদের কল্পনার মিথ এখানে জড়িত আছে, নাকি এখানে আমরা যেটা যাই দিন ভালো 80 দিন খারাপ, সেই মিথে, সেই গড়পড়তা ভাবনা থেকে আমরা হয়তো একটা সোনালী দিনের কল্পনা করি, কারণ মানুষ সবসময় একটা সোনালী ঐতিহ্যের কথা, একটা অতীতের কথা, গর্বভরা অতীতের কথা কল্পনা করতে ভালোবাসে। এখন সেটা আমরা কিভাবে দেখব, সেটা দেখবার জন্য আমাদের রয়েছে ইতিহাস। এখন আমাদের কিশোর কিশোরীদের জন্য আমরা কি ধরনের ইতিহাসের বই তুলে দিতে পারি? কারণ ইতিহাস সাধারণত হয়, প্রত্নতত্ত্বের ব্যাপারগুলো সাধারণত হয় একটু কাঠখোট্টা, সেখানে গবেষণার ব্যাপার স্যাপার থাকে, সেখানে প্রবন্ধগুলো একাডেমিক মতো হয়, নিরাবেগ সম্পন্ন হয়, সেখানে ঠিক রসকস থাকে না। সাধারণত ইতিহাসবিদরা তাদের পাঠকদের জন্য, মানে ইতিহাসবিদ তাদের পেশাজীবীদের জন্যই আসলে লেখেন, বা খুব চর্চিত যারা পাঠক আছেন তাদের জন্য হয়তো লেখেন, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আমরা বাংলার ইতিহাসের কোন বইটা তুলে দিতে পারি? ফরচুনেটলি বেশ কিছু বই আছে যেগুলো আমরা আমাদের কিশোর কিশোরীদের হাতে তুলে দিতে পারি, এবং এটা অত্যন্ত বাঞ্ছনীয়। বিশেষ করে আমরা লক্ষ্য করব যে ইদানিং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তো বটেই, বাংলাদেশি স্টাডিজ বলে একটা চর্চা শুরু হয়েছে। এটা অবশ্য আগেই হওয়া উচিত ছিল, যা হোক এটা হয়েছে, এবং সেখানে আমরা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের মানুষের ঐতিহ্য সম্পর্কে, তারা কি খেতে পছন্দ করত, কি ধরনের পোশাক পরতো, সব নিয়ে আলোচনাগুলো হয়। তো সেই বাংলাদেশের স্টাডিজ বা বাংলাদেশ পর্ব বা বাংলাদেশ সম্পর্কে ইতিহাস ঐতিহ্য অন্বেষণ, সেটা কিন্তু আমাদের আসলে আমাদের বাচ্চাদেরকে
আগে থেকেই দিতে হবে, কারণ সে তো এই ভূখণ্ডের মানুষ। আমার এই ভূখণ্ডের মানুষ যদি এই ভূখণ্ডের ইতিহাস না জেনে টেমসের তীরে কি হলো, কিংবা হাডসন নদীর তীরে পূর্বপুরুষরা কিভাবে আসলেন, সেটার তুলনায় আমাদের গঙ্গা অববাহিকায় কবে কোন রাজা এলেন, তাদের কি সংস্কৃতি ছিল, আমরা কিভাবে সেগুলো জানি, আমাদের সংস্কৃতির নির্মাণ এবং তার যে বিকাশ এইটা কিভাবে হলো, এইটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের বন্ধু বান্ধবদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসছি যে কী ধরনের বই আমরা তুলে দিতে পারি সেটার কথা। সেটা হচ্ছে যে বইটা আমরা আজকে আলোচনা করব বাংলা ও বাঙালির কথা। বাংলা ও বাঙালির কথা, আবুল মোমেন, বইটির রচয়িতা আবুল মোমেন। তিনি একজন বিদগ্ধ শিক্ষাবিদ। আবুল মোমেন এই বইটা বাংলা বাঙালির কথা সচিত্র বই, এটা কিন্তু রয়্যাল সাইজের সচিত্র বই, এখানে প্রচুর ছবি আছে, সাদা কালো ছবি। এই জন্যই কিশোর কিশোরীদের জন্য এটা খুবই একটা জরুরি বই, যে এখানে বাংলা ইতিহাস, সংস্কৃতি, তাদের গান, তাদের সূচিকর্ম, নকশিকাথা, পুজো আর্চা, ধর্ম পালন, ও তাদের গঠন, মানবিক নৃতাত্ত্বিক গঠন, তাদের নদ নদীর বর্ণনা, তাদের খাবার দাবারের বর্ণনা, এই সব সচিত্র, তাদের স্থাপত্যের বর্ণনা, মধ্যযুগের মসজিদগুলোর অসাধারণ স্ট্রাকচার, এবং মানুষের ইতিহাস তো অবশ্যই, এগুলো সবই সচিত্রভাবে এই বইটিতে এসছে। আবুল মোমেন এই বইটি লিখেছেন, এই বইটি প্রকাশ করেছেন সাহিত্য প্রকাশ। প্রথম প্রকাশ হচ্ছে 1992 সালে। আমি বোধহয় বইটা কিনেছিলাম 1994 সালে। এই বইটা সেই থেকে আমার সাথে আছে এবং এটি একটি অসাধারণ বই। আবুল মোমেন অত্যন্ত পরিশ্রম করে এই বইটি রচনা করেছেন এবং সম্পাদনা পরিষদে ছিলেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুল হক, আনিসুজ্জামান, জামিল চৌধুরী, মফিদুল হক। এই 5 জন এটা সম্পাদনা পরিষদে ছিলেন। তার মধ্যে প্রথম 3 জনই আমাদের ছেড়ে আজ এখন আর নেই, তারা লোকান্তরিত হয়েছেন, অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুল হক এবং প্রফেসর আনিসুজ্জামান। তারা চলে গেলেও তাদের এই সম্পাদিত বাংলা ও বাঙালির কথার এই অসাধারণ কীর্তিটি আমাদের মাঝে আজও আছে, এবং সেটা আমরা নির্দ্বিধায় আমাদের কিশোর কিশোরীদের হাতে তুলে দিতে পারি। সে হয়তো এক দফায় পড়বে না, সে হয়তো ভেঙে ভেঙে পড়বে, সে হয়তো মাঝে মাঝে হয়তো হঠাৎ একটি পাতা উল্টে দেখবে, সে হয়তো হঠাৎ একটি ছবি দেখে ভাবুক হয়ে যাবে দুপুরবেলা, বিষণ্ণ দুপুরে। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া, যে সে একটা বইয়ের এই জিনিসটা তার স্মৃতিতে থাকবে, সে সেখান থেকে তার স্মৃতিটা নির্মাণ করবে এবং তার চিন্তার জগৎটা, চিন্তার কাঠামোটা, তার সংস্কৃতির পঠন পাঠনটা এইভাবে সে তৈরি করবে। আমরা যদি এখান থেকে একটু পড়ে শোনাই কিছুটা, আমরা চট করে একটু দেখব যে কি কথা বলছেন এই বইটাতে আবুল মোমেন। আবুল মোমেনের পরিচয় হচ্ছে, তিনি যেটা আমরা বলেছি যে তিনি একজন শিক্ষাবিদ এবং রবীন্দ্র ভাবক। শিক্ষা বিষয়ক তার অনেকগুলো ভাবনা আছে এবং তিনি ফুলকি জাতীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা, ওই ধরনের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেগুলো তার কল্পনা এবং নীতিকে মেনে চলে, এবং তিনি সেই বিদ্যালয়গুলোর জন্য একটা ডিটেইলড পাঠসূচি কিন্তু তিনি তৈরি করেছেন, এবং আমাদের আধুনিক জ্ঞান, আধুনিক বিদ্যা, আমাদের সংস্কৃতি, আমাদের আবহমান ঐতিহ্য এবং আমাদের 21 শতক সব মিলিয়ে কিন্তু তার এই চিন্তাটা, তার খুবই ব্যতিক্রমী চিন্তা, এবং এই বিদ্যালয়গুলি বা বিদ্যালয়ের যে ভাবধারাটি সেটি অত্যন্ত আমাদের সংস্কৃতির সাথে একদম সুন্দরভাবে অভিযোজিত। এই বইটিতে যে প্রবন্ধগুলো রয়েছে, রক্তের বন্ধন, সেখানে নৃতাত্ত্বিক বর্ণনা বলা হয়েছে জাতি গঠনের, বাংলার মাটি, বাংলার জল, বাঙালি ভুবন, আমরি বাংলা ভাষা, ভাষার ইতিবৃত্ততে এসছে, আদি সংস্কৃতির ছিটে ফোঁটা, সোনালী সকাল, গরিয়সী বাংলা, নতুন হাওয়া, উপনিবেশ বাংলা, বিদ্রোহী বাংলা, বাঙালি মানুষ। এরকম চমৎকার চমৎকার বিষয় নিয়ে এখানে তিনি বইটি রচনা করেছেন, এবং যেটা বললাম যে বইটির পাতায় পাতায় ছবি। আমি একটি যদি উদাহরণ দেখাই, যে এখানে দেখুন যে এই পাতাটিতে একটি মানচিত্র আছে, 2টি ছবি আছে সাদা কালো, এবং এর পরবর্তী পাতাগুলো, এবং প্রত্যেকটি পাতায় এখানে একটি পাতাও নেই যেখানে কোনো ছবি নাই। আনফর্চুনেটলি সবই সাদা কালো, কিন্তু তারপরেও সাদা কালোর যে একটা শক্তি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের, সেইটা কিন্তু এই বইটার সাথে খুব ভালোভাবে গেছে, কারণ আমাদের আবহমান বাংলা একটা নস্টালজিক ব্যাপার, তার সাথে সাদা কালো ছবি, পুরনো ভাঙা ফটোগ্রাফ,
সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে যায়। বাংলার মাটি বাংলার জল থেকে আমি একটু পড়ে শোনাই। মনীষী নিহারঞ্জন রায় বলেছেন, বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার ছোট বড় নদী, কেননা নদীমাতৃক বাংলার প্রাণ এই নদ নদীগুলি। পৃথিবীর সবখানেই সভ্যতার সূচনা হয়েছে নদী অববাহিকায়। মানুষ ও তার সভ্যতার পেছনে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন নগর ব্যাবিলনিয়ার কোনো কবি হয়তো তাই বলেছিলেন, সকল কিছু বহনকারী হে নদী, যখন দেবতারা মাটি খুঁড়ে তোমাকে সৃষ্টি করেন তখন তারা তোমার দুই তীরে প্রাচুর্য রচনা করে দেন। বাংলার ভূখণ্ড তো তাই নদী থেকেই উদ্ভূত। গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলিতে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা। তবে আমরা নিশ্চয় জানি যে এই ভূবন বিখ্যাত উর্বর ভূমি নিয়ে পূর্ব, মধ্য ও দক্ষিণবঙ্গই গঠিত। এর বাইরে বাংলার ভূবন আরও বিস্তৃত। কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, আসমুদ্র হিমাচল আমাদের এই দেশের নাম বাংলাদেশ। কথাটা মিথ্যে নয়। বাঙালি অধ্যুষিত অঞ্চলে শিয়রে জাগ্রত হিমালয় আর পায়ের পাতায় বাঙালিরই নামাঙ্কিত পৃথিবীর সর্ববৃহৎ উপসাগর বঙ্গোপসাগর। এই চমৎকার বর্ণনা দিয়ে আমাদের বাংলার ইতিহাস সংস্কৃতির অন্বেষণ শুরু হয় এবং বাংলার ভৌগোলিক গঠন, তার ভূতাত্ত্বিক বিন্যাস, তার ম্যাপ, এইসব বিষয় নিয়ে আলোচনাটা শুরু হয়। এবং এখানে চমৎকার সব পুরনো অনেক দিনে 1660 সালের মানচিত্র ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ম্যাপ ব্যবহার করা হয়েছে, ফুল পেজ ম্যাপ যেগুলো আঁকিয়ে নেওয়া হয়েছে। সমস্ত ম্যাপ সহজে চট করে পাওয়া যায় না। সেই জন্য বলছি যে এই বইটা একটা অসাধারণ পাঠ্যগ্রন্থ। আমাদের কিশোর কিশোরীদের এখান থেকে তাদের পাঠক্রমটা যদি এখান থেকে নির্বাচিত হয় ছোট ছোট অংশ থেকে, এবং নিশ্চয়ই কিছু কিছু স্কুলে হয়, তাহলে কিন্তু তাদের আমাদের বাচ্চাদের একটা চমৎকার একটা টোটাল ভিউ, হোলিস্টিক ভিউ অ্যাবাউট বেঙ্গল ইন জেনারেল, এবং সোনার বাংলা আসলে ছিল কিনা, সোনার বাংলা তাহলে কি হলো, কেন হলো, কিভাবে হলো, এই সম্পর্কে জানবে। আরেকটি চ্যাপ্টার থেকে আমরা একটু পড়ে শোনাই। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার গোড়াপত্তন 10,000 বছরের আগে নয়, তবে তা তো আর হঠাৎ করে একদিনে হয়নি। প্রস্তুতি চলছিল অনেক বছর ধরে। বলা চলে নরাকার জীবের আবির্ভাবের সময় থেকে ধীরে ধীরে সভ্যতার সূচনা হচ্ছিল। এশিয়ার চীন, জাভা, উত্তর ভারতের শিবালিক পর্বতমালায় প্লাস্টিন পর্বের কঙ্কাল পাওয়া গেছে। বাংলায় এতটা পুরনো মানুষের সন্ধান পাওয়া যায়নি, তবে উপরে বর্ণিত 3 কেন্দ্র যে ত্রিভুজ তৈরি করে তার কেন্দ্রভূমি হিসেবে বাংলার পূর্বাঞ্চলে নৃতাত্ত্বিক পরিচয় আমরা পেয়েছি। আনুমানিক 6,000 বছর আগের প্রাগৈতিহাসিক জীবনধারা চিহ্ন পাওয়া গেছে বর্ধমান জেলার বীরভানপুরে। এখানে সামান্য হলেও তৎকালীন মানুষের গার্হস্থ্য জীবনের পরিচয় পাওয়া যায়। পর্ণকুটির নিদর্শন পাওয়া গেছে, সেটা প্রমাণ দেয় উন্মেষশীল জীবনের। শিকার ও ফলমূল সংগ্রহ ছাড়াও এই পর্বে হয়তো শুরু হয়েছে কৃষি ও পশুপালন, নৌকা নির্মাণ, মাছ ধরা ইত্যাদি। তাহলে এখানে চ্যাপ্টার 5 সেটা পঞ্চম অধ্যায় বাংলার ভূগাঠনিক পরিচয়টা বিধৃত হলো, নদীগুলোর গঠন বিধৃত হলো, নৃতাত্ত্বিক পরিচয়ের একটা প্রারম্ভিকই সেখানে তৈরি হয়েছে, এবং শিল্পকলার উন্মেষ সেখানে দেখানো হচ্ছে। এরপরে 6ষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি, যে সোনালী সকাল। খুব সুন্দর সুন্দর টাইটেল এই চ্যাপ্টার। এখানে লেখা হচ্ছে, আমি পড়ে শোনাই। ভাগীরথীর অববাহিকায় বাঙালি জীবনের যে সূচনা পর্ব আমরা ধারণা করছি তার ভিত্তি অঞ্চলে প্রাপ্ত প্রত্ননিদর্শন সমূহ। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 5ম-6ষ্ঠ শতক নাগাদ প্রাচীন গোষ্ঠীভিত্তিক কৌমসমাজ জনপদ ভিত্তিক রাষ্ট্রে সুসংহত হচ্ছিল। তবে বাঙালি রাষ্ট্র ব্যবস্থার প্রথম ঐতিহাসিক উল্লেখ মেলে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর গ্রিক, লাতিন ও মিশরীয় লেখকদের বিভিন্ন লেখায়। এ সময় বঙ্গভূমির অবস্থা কেমন ছিল? পেরিপ্লুস ও টলেমির বিবরণ এবং কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে বাংলার বস্ত্র ও খনিজ পণ্যের কথা এবং সুদূর মিশর ও রোম সাম্রাজ্য সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাংলার ব্যাপক ও সমৃদ্ধ বাণিজ্যের কথা আমরা জানতে পারি। ফলে আমরা যে সোনালী বাংলা, সোনালী অতীতের কথা বলছি, সোনার বাংলার কথা বলছি, সেটা আমরা জানি কি করে? প্রত্ন উপাদান থেকে, নাকি লিখিত প্রাচীন পুঁথি থেকে, নাকি কবি বলেছেন তাই? আসলে এটার একটা বড় অংশ যে পুরাতন ঐতিহ্যের যে বর্ণনা এবং তার প্রমাণ, এটা মূলত আসে, একটা বড় অংশ আসে পরিব্রাজকদের লেখা থেকে। এবং সেই আমলে প্রাচীনকালে মানে ইবনে বতুতা, মার্কো পোলো, ফাহিয়েন, তারপরে ইউরোপীয় পরিব্রাজকবৃন্দ
এরা অনেকে এদেশে এসেছেন, চীনা পরিব্রাজকরা এসেছেন বৌদ্ধ ধর্ম শিখবার জন্য। তারা খুব সুন্দর করে বিস্তারিত প্রাচীন বাংলা বর্ণনা লিখে রেখে গেছেন, এবং সেখান থেকে আমরা বাঙালির প্রাচীন বাংলার জীবন, তাদের সমাজ ব্যবস্থা, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এসব সম্পর্কে জানতে পারি। এইভাবে আমাদের অতীত সম্পর্কে আমরা একটা তৃতীয় দৃষ্টিকোণ থেকে আমরা একটা নির্মাণ করি। তো সেসব বিষয়ে বইয়ে এসেছে, এবং সেন রাজবংশ, প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা এখানে চমৎকারভাবে এসেছে। অধ্যায় 8-এ এসেছে নতুন হাওয়ার মধ্যে এসেছে যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আসছেন আরব দেশ থেকে, তারা কিভাবে পাক ভারতে আসা শুরু করলেন এবং কিভাবে বঙ্গ বিজয় হলো, এবং তারপর থেকে এখানে যে সুলতান শাহী রাজত্ব যেটা হলো, সেই সময় এখানে কিন্তু কাব্য সাহিত্যের চর্চার একটা ধারা তৈরি হলো, এবং সেখানে অনেক নতুন নতুন অনুবাদ হচ্ছিল বাংলা সাহিত্যে, যেমন ইউসুফ জুলেখা বা লাইলি মজনু এই ধরনের কাব্যগ্রন্থ। তারপরে হয়েছে অনুবাদের একটা ধারা তৈরি হয়েছে। আবার প্রাচীন লোককাহিনী, প্রাচীন মিথোলজিক্যাল যে সমস্ত গল্প, যে সমস্ত কাহিনীগুলো ছিল, সেগুলো অনুদিত হয়েছে। ফলে সব মিলে এই সময় একটা সাহিত্য ঋদ্ধ সময় ছিল। এরপরে মোগলরা আসে, তারপর ইত্যাদি ইত্যাদি, আমরা সেই ব্যাপারগুলো কিছুটা জানি। এবং বাংলায় যখন মুসলমানরা আসেন, এবং সেই সাথে মুসলিম ঐতিহ্য যে সুন্দর সুন্দর ইমারত নির্মাণ, বিশেষ করে নকশা কাটা টেরাকোটার কাজ, খুব সুন্দর সুললিত মসজিদের স্থাপত্য, ধর্মীয় উপাসনা গৃহের যে সমস্ত নিদর্শন আমরা পাই, প্রথম নিদর্শন তো আছেই। আমাদের সবচেয়ে বড় হচ্ছে লালবাগের কেল্লা, বা আমাদের 60 গম্বুজ মসজিদ, কিংবা অন্যান্য যে নিদর্শনগুলো, সেগুলো সম্পর্কে খুব চমৎকার বর্ণনা আছে। তারপরে আছে হচ্ছে যে উপনিবেশ বাংলা, কিভাবে উপনিবেশ বিলাতিরা এলো, ডাচরা এলো, পর্তুগিজরা এলো তার আগে, এবং কিভাবে বাংলা উপনিবেশের যাতাকলে শোষিত হলো, নিষ্পেষিত হলো, সেসব কাহিনী তো আছে। এবং সবশেষে আছে বিদ্রোহী বাংলার মধ্যে একটা সবসময় একটা বিদ্রোহের চেতনা আছে, যে তাদেরকে দাবায় রাখা যায় না। আমাদের বঙ্গবন্ধু যে বাক্যাংশটিকে আমাদের দাবায় রাখতে পারবে না, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের এই ইতিহাসের এইগুলো পাঠ করলে আমরা কিন্তু বারে বারে এটা দেখি। এবং সেই জন্য আমরা আমাদের প্রাচীন বাংলার মানুষেরা কি খেত, কি পরতো, কি ধরনের পোশাক পরতো, কি তারা ভালোবাসতো, কি গাইতো, হ্যাঁ, সব মিলিয়ে কি ধরনের পরিবেশ ছিল, সব মিলিয়ে বাংলা বাঙালির কথাই বইটা কিশোরদের জন্য অত্যন্ত সমৃদ্ধ একটি পাঠ হবে। এবং সেখান থেকে তাদেরকে অবশ্যই পড়ানো যেতে পারে, এবং অনেক স্কুলে হয়তো এটা পড়ানো হয় এবং পড়ানো উচিত। ফলে তারা আমাদের শিশু কিশোররা, আমাদের কিশোর কিশোরীরা বাংলার ঐতিহ্য সম্পর্কে জানেন, প্রকৃত বাঙালি হিসেবে, উদার বাঙালি হিসেবে, মানবিক বোধ সম্পন্ন, গুণ সম্পন্ন, এবং একই সাথে 21 শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশা করি। আরেকটি গ্রন্থ যেটি আমরা বলতে পারি যে কিশোরদের জন্য পাঠ্য প্রাচীন বাংলার ইতিহাস বিষয়, সেটি হচ্ছে সোনার বাংলার রূপালী কথা। এটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য রচনা করেছেন। এটির প্রকাশক হচ্ছে আমাদের বাতিঘর, চট্টগ্রাম, প্রকাশ করেছে 2016 সালে। এটি মূলত পিতা পুত্রের এক ধরনের ডায়ালগের মতো, যে বাবা ছেলেকে ইতিহাসের বিভিন্ন বাঁক, বিভিন্ন মোড় ফেরা, এগুলো শেখাচ্ছেন। এই বইটি 4 কালারের, এবং এখানে বেশ কিছু ছবি আছে শিল্পীর আঁকা, এবং তিনি বিভিন্ন জায়গায় অনেকখানি নিয়ে যাচ্ছেন, বেশ কিছু জায়গায় বাকিগুলো তিনি গল্প দিয়ে ভরাট করছেন। একই কথা, ইতিহাসের কথাই এখানে এসছে, অনেক সুখপাঠ্য হিসেবে এসছে। কিন্তু এইটা আবুল মোমেনের গ্রন্থটি যতখানি সমৃদ্ধ ঋদ্ধ সব মিলিয়ে, এটিও কম নয়। তবে এখানে ওই প্রত্নতাত্ত্বিক ছবিগুলো বা ওভাবে অতটা কমপ্লিট হিস্ট্রি নাই। এখানে কিছুটা গল্পের আকারে কাপড়ের ভাজি ইতিহাস, বগুড়ার থেকে ইতিহাস পাঠ, চর্যাপদ বাংলার প্রাচীন কাব্য, ভীমের জাঙাল, বাংলায় মুসলমান শাসকের শুরু, সুলতান গিয়াসুদ্দিনের স্বর্ণযুগ, 12 ভূঁইয়া, 76-এর মন্বন্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গল্পগুলো এসেছে। এবং এটা কিশোরদের জন্য উপযোগী একটি চমৎকার গ্রন্থ। আরও অনেকে লিখেছেন প্রাচীন বাংলার ইতিহাস বিষয়ে। এশিয়াটিক সোসাইটির যে হিস্ট্রি অফ বাংলাদেশ, এই গ্রন্থটি আছে 3 খণ্ডে, সেটি তো বাংলা এবং এই দুটি ভাষাতেই, সেটি একটা আকর গ্রন্থ। আমাদের প্রিয় লেখক সুব্রত বড়ুয়ার একটি বই আছে,
ইতিহাসে বাংলাদেশ, এটি প্রকাশ করেছে দিব্য প্রকাশ 2005 সালে। এটি ঠিক প্রাচীন বাংলার না হলে এটি সমসাময়িক বাংলার এবং নিকট অতীতের বাংলার ইতিহাসের একটি চমৎকার সুলিখিত গ্রন্থ। বিশেষ করে বাংলাদেশের স্টাডিজে যে ধরনের নিকট অতীতের কথা লেখা হয় সেটা এই বইতে খুব চমৎকারভাবে আছে। আরেকটি বই যেটির কথা না বললে নয় সেটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, বাঙালির ইতিহাস। সুভাষ মুখোপাধ্যায় একজন আমাদের অত্যন্ত সুপরিচিত একজন কবি, একজন বিরাট পাঠকও ছিলেন তিনি। তিনি বাংলার ইতিহাস রচনা করেছেন আমাদের নিহারঞ্জন রায়ের, আচার্য নিহারঞ্জন রায়ের নির্দেশে এবং অনুরোধ ক্রমে। নিহারঞ্জন রায় যখন তার ধাউস বাঙালির আদিপর্ব বইটি লিখলেন, বাঙালির ইতিহাস আদিপর্ব বইটি লিখলেন, তিনি তখন বলেছিলেন, বা যদুনাথ সরকার যিনি ওই বইটির একটি ভূমিকা লিখেছিলেন, তিনি বলেছিলেন যে এই বইটির একটি কিশোর পাঠ্য সারাংশ রচনা করবার দরকার। এবং সেই দায়িত্বটি গিয়ে পড়ে আমাদের বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাতে। তিনি প্রায় বছর দুয়েক লাইব্রেরি ঘেটে প্রচুর পড়াশোনা করে নিহারঞ্জন রায়ের বাসায় গিয়ে গিয়ে ইতিহাস শিখে হি রোট ইট ডাউন, বাঙালির ইতিহাস। এবং এটি অত্যন্ত সুললিত বাক্য, অত্যন্ত সুগঠিত বাক্য, সহজ বাক্যে ছোট কিশোরদের জন্য একটি চমৎকার বই। কিন্তু এখন পড়লে হয়তো মনে হবে যে এটি ঠিক কিশোর নয়, তবে এই বইটির বাক্য যতখানি সুন্দর, বর্ণনা যতখানি সুললিত, এই বইটিতে কিন্তু কোনো ছবি নেই, এটি এর একটি বড় দুর্বলতা। আর বাঙালির ইতিহাস আদি পর্ব যে বইটি না বলে, যে বইটির কথা না বলে বাঙালির ইতিহাস বলা যায় না, সেটি হচ্ছে আচার্য নিহারঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস আদি পর্ব। এটি আমি কিনেছিলাম 1993 সালে। এটির প্রথম প্রকাশ 1356 বঙ্গাব্দে, এরপরে অন্যান্য সংস্করণ হয়েছে। এটি একটি আকর গ্রন্থ, বিশাল মোটা গ্রন্থ, এবং এখানে প্রাচীন বাংলার আদি কালের সব কিছু আছে, কি নেই সেখানে, তারা কিভাবে পড়তো, কি খেত, কি গাইতো, কি তাদের ধর্ম ছিল, কি তাদের লেখনী ছিল, কারা রাজা ছিল, সামাজিক ধরন কেমন ছিল, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট এনশিয়েন্ট বেঙ্গল ইজ অল হিয়ার। এবং এই বইটা আমাদের আসলে সবার বাঙালির বাসায়, বাঙালির ঘরে ঘরে এই বইটি রাখবার দরকার আছে। এটি হয়তো কিশোর পাঠ্য নয় অবশ্যই, কিন্তু এখান থেকে একটি দুটি পাতা সবাই কিন্তু পড়ে দেখতে পারে। এবং এখানে বাঙালির খাদ্যাভ্যাস বলতে এখানে যে চমৎকার একটি বর্ণনা আছে, প্রাচীন বাংলার একটি কবিতা। এটি আমি আমার মায়ের কাছে শুনতাম, উনি বাংলা ছাত্রী ছিলেন বলেই হয়তো, যে সে কবিতাটি কিন্তু এখনো মনে আছে বাংলার ইতিহাস সম্পর্কে। অগ্ররা ভত্তা রম্ভে পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সুযুক্তা মৈলি মচ্ছা নালিত গাচ্ছা দিজ্জয় কান্তা খাই পুনবস্তা। তার মানে হচ্ছে যে কলা পাতায় করে গরম গরম ভাত, খাঁটি ঘিয়ের সাথে মৌরলা মাছের ঝোল, তার সাথে নালিতার শাক, এই দিয়ে দিজ্জয় কান্তা যে গৃহকর্ত্রী পরিবেশন করেন, তার সুখ নিরন্তর বাড়বে। তাহলে এই ছোট্ট কবিতাটা থেকে, বাক্যাংশটি থেকে প্রাচীন বাংলার মানুষের আবহমান বাঙালির খাদ্যাভ্যাস কিন্তু জানা যায়। এবং এই ধরনের অনেক ছোট ছোট সামাজিক উপাদান নিহারঞ্জন রায় কিন্তু তুলে এনেছে এই অগ্রা ভত্তা রম্ভয়ে পত্তায়। এটা অসাধারণ একটা ইতিহাস। এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতি, যে বইটা না বললেই নয়, গোলাম মুর্শিদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এই বইটাও বাঙালির ইতিহাসের একটি চমৎকার প্রকাশ। জানুয়ারি 2006 সালে বইটি প্রকাশিত হয়েছে, প্রকাশক অবসর। এবং এই বইটি আমরা জানি যে গোলাম মুর্শিদ অত্যন্ত একজন প্রথিতযশা প্রাবন্ধিক, গবেষক। তার বাংলা অত্যন্ত সুন্দর, তিনি সহজ বাংলায় অনেক দীর্ঘ সমস্যা কিন্তু খুব সহজ বাংলায় বলে দেন, ফলে পাঠকদের খুব সুবিধা হয়। এবং এখানে কিন্তু ভারী গদ্য নাই, ডক্টর গোলাম মুর্শিদ কখনো ভারী গদ্য লেখেন না, কিন্তু তার ভাবনা কিন্তু যথেষ্ট ভারী। ফলে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এই বইটা সমভাবে পঠনযোগ্য একটি বই। তো আজকে আমাদের এই পাঠ সিরিজে আমরা আদি বাংলার একটি ইতিহাসের একটি অংশ আমরা পাঠ করলাম। আমরা কিশোর কিশোরীদের জন্য উপযোগী কিছু বই দিলাম। এই বইগুলি একটি বা দুটি আমাদের বাচ্চারা পড়বে বলে আমরা আশা করি, এবং তারা আমাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে, আবহাওয়ার বাংলার সংস্কৃতি সম্পর্কে জানবে, এবং সে একজন পরিপূর্ণ মানুষে গড়ে উঠবে, একজন পরিপূর্ণ বাঙালি হিসেবে গড়ে উঠবে। এবং আমরা আশা করি তার মধ্যে সেই উদার বাঙালির যে উদার মানবিক সত্তা, তার স্বাধীন চেতা যে মনোভাব, তার কাব্য পিয়াসী যে মন, তার রোমান্টিক দৃষ্টি, একই সাথে তার
যৌক্তিক এবং তর্কপ্রিয়তা, এই সবটা যেন একটা বাঙালি, আদ্যপান্ত বাঙালি, আধুনিক বাঙালি, 21 শতকের উপযোগী বাঙালি হিসেবে যেন আমাদের ছেলেমেয়েরা গড়ে ওঠে। সেই সাথে তার মধ্যে যেন আমাদের সংস্কৃতির একটা একটা প্রথিত জ্ঞান থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী পর্বগুলোতে আমরা এরকম অন্যান্য কোনো বিষয়ের বই নিয়ে আলোচনা করব কিশোর কিশোরীদের জন্য। আপনারা সবাই শৈশবের চ্যানেলে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।